নমস্কার, আমি শান্তনু এসে গেছি আপনাদের সকলের ভালো লাগার অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। আজকে আমার এই অনুষ্ঠানের অতিথি কবি শ্রী সুধাংশুরঞ্জন সাহা, তার কবিতা নিয়ে আমি আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সুধাংশুবাবুর কবিতা আমি পড়ব এবং সেখানে আমি আমার নিজস্ব যে অনুভূতি, সেই অনুভূতিটাও আপনাদের কাছে রাখব। সুধাংশুবাবুর কবিতা নিয়ে আমার আজকের অনুষ্ঠান। একটু সাউন্ডটা দেখে নিচ্ছি, সাউন্ডটা মাঝে মধ্যে একটু সমস্যা করছে। যাই হোক, সেটা হচ্ছে যে আমার এই অনুষ্ঠান আপনাদের সকলের ভালোবাসায়, সকলের আন্তরিক সাহচর্যে আস্তে 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 এগিয়ে চলেছে এবং আমিও এর দ্বারা ঋদ্ধ হচ্ছি, প্রতিদিন পরিণত হচ্ছি এবং সবথেকে বড় কথা, অনেক অনেক বেশি কবিতা পড়া হচ্ছে আমার, অনেক বেশি কবিদের মনের কাছাকাছি আসতে পারছি। এটা একটা পরম সৌভাগ্য আমার কাছে। তো আজকে যার কবিতা আমি আপনাদের কাছে রাখবো, তার সাথে আমার সরাসরি যোগাযোগ বলতে ফেসবুকে তার সাথে আমার ফেসবুক ফ্রেন্ডশিপ, এবং তার মধ্যে দিয়ে তার বেশ কিছু কবিতা পাঠ, এবং তার মধ্যে দিয়ে যতটুকু জানা যায় সেই রকম ভাবেই তার সাথে আমার পরিচয়। একদিন টেলিফোনে কথা হয়েছে, এবারে কোনো একসঙ্গে সাক্ষাৎ হয়নি। সেইভাবে যদি বলেন যে একেবারে সামনাসামনি পরিচয়, সেই সামনাসামনি পরিচয় কিন্তু ওনার সাথে আমার নেই। নিশ্চয়ই হবে একদিন, কিন্তু ওনার কবিতায় মধ্যে আমার অনায়াস যে যাতায়াত বা অবগাহন, সেই অবগাহন আমি আপনাদের কাছে তুলে নিয়ে আসছি। সুধাংশুবাবুর পরিচয়টা একটু তার আগে আপনাদের কাছে রাখি। সুধাংশুবাবুর জন্ম 1930 সালের 1930 ভুল হয়ে যাচ্ছে 1957 সালের 30 ডিসেম্বর কলকাতার পূর্ব কলকাতার বেলঘাটা অঞ্চলে। তারপর সেখানেই তার শৈশব কেটেছে, কৈশোর যৌবন কেটেছে সেখানে। বঙ্গবাসী কলেজ থেকে তিনি গণিতে অনার্স সহ বিএসসি পাস করেন। কলকাতা ইউনিভার্সিটি থেকে এবং আইন ও বাংলা সাহিত্যে স্নাতক তিনি হন। বর্ধমান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর MBA করেছেন। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী, ব্যাংকের আধিকারিক ছিলেন তিনি, স্টেট ব্যাংকে চাকরি করতেন এবং চাকরি করার পাশাপাশি তিনি ট্রেড ইউনিয়ন আন্দোলনেও ছিলেন, ভালোভাবেই ছিলেন, খুব উচ্চ পদেই ছিলেন। আমরা যদি সেদিকটা তাকাই তাহলে দেখব অল ইন্ডিয়া ব্যাংক কনফেডারেশনের তিনি জাতীয় ডেপুটি সেক্রেটারি ছিলেন এবং পশ্চিম এবং সিকিম রাজ্য থেকে তিনি সেক্রেটারি ছিলেন তাদের। এটা গেল তার শিক্ষাগত বিষয় এবং তার পেশাগত বিষয়। এবার আমরা নেশাগত বিষয় একটা তো জিনিস জানি, যেটা নিয়ে আমরা আজ বসেছি, সেটা হচ্ছে কবিতা। তার সাথে সাথে তিনি গ্রুপ থিয়েটারের সাথেও যুক্ত ছিলেন, এখনো আছেন। সৌম্য মিত্রের পঞ্চম বৈদিক
সেই পঞ্চম বৈদিকে তিনি ছিলেন, যার ফলে প্রবাদ প্রতিম কিছু ব্যক্তিত্ব, শম্ভু মিত্র, শামলী মিত্র, কালীপ্রসাদ ঘোষ, অর্ঘ্য সেন, বিজয়লক্ষ্মী বর্মন, এইসব দিকপালদের সঙ্গে তার সখ্যতা ছিল, তাদের সাহচর্য তিনি পেয়েছেন, তাদের সঙ্গ তিনি পেয়েছেন। এছাড়া 8-এর দশক থেকে লিটল ম্যাগাজিনে তিনি কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি। কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে তিনি ভালোবাসেন। ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, আফ্রিকা, জাপান সহ পৃথিবীর নানা দেশের অনলাইন কাগজে তিনি লিখে থাকেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন অন্য সাম্পান। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 16, গল্পগ্রন্থের সংখ্যা 2, ছড়া গ্রন্থ হচ্ছে 2। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অপহৃত, রাত্রির চর্যা কথা, নিরুত্তর তারার স্বপ্ন, একা দুপুর, শ্রেষ্ঠ প্রেমের পদ্য, সময়ের এটসাজে বাজে, অবুঝ দুপুর, বেলুনের কোনো জন্মদিন নেই ইত্যাদি। এই এতগুলি ইতিমধ্যেই তার বই প্রকাশিত হয়েছে। তো কবিতার কথা যদি বলি, সুধাংশুদার কবিতা অত্যন্ত গভীর ইঙ্গিত বহন করে। আপনি একটা চূড়ান্ত গভীরতার মধ্যে কবিকে উজ্জিত পাবেন। কবির যে তার যে অক্ষর, তার যে বর্ণমালা, সেই বর্ণমালা আপনাকে ক্রমশ গভীর থেকে গভীরতর দিকে আপনাকে নিয়ে যাবে। দেখা যাক আমাদের জার্নিতে আমরা যাই। আমি তার প্রথম কবিতা যেটি পড়ব সেটির নাম হচ্ছে মেঘের জন্মদিন। মেঘের জন্মদিনে বৃষ্টির হাতছানি গুলে দেয় ভালোবাসার বর্ণমালা। গোলাপ নয়, পদ্ম নয়, হাতে হাতে শুধু বকুলের মালা। ভাবতে ভাবতেই হাতে এলো তোমার পোস্টকার্ড, লিখতে হবে 2-1 পংক্তি বৃষ্টির ভার্স। পাঠ্য তালিকা ছাড়া কে আর উল্টায় পাতা? সহবাস মুছে গেলে বিষণ্ণ রাত ওড়ায় পানশালা। সেও এক খোলা চিঠি, না লেখা বিবৃতি, বিকল্প রাতের অনুবাদ চিঠি লেখার টেনেছে ইতি। আত্মজীবনী ছিঁড়ে লুকোচুরি খেলে আয়না, শ্রাবণের বৃষ্টি সন্ধ্যেবেলা খুলে ধরে জানালা। বিচ্ছিন্নতার বিষ বাতাস ছিঁড়েই সাঁতরে আসে হাঁস। এবার বন্ধ খাম খুলে হেসে উঠুক গম্ভীর ছাত্রী নিবাস। একটা ভালোবাসার দৃশ্যকল্প কবি এঁকেছেন, নিমগ্ন হয়েছেন তাতেই। ভাবতে ভাবতেই তোমার উপস্থিতি চলে এলো, এই যে লিখেছেন, ভাবতে ভাবতেই এলো তোমার পোস্টকার্ড। পোস্টকার্ড যখন হাতে এসে পৌঁছলো তখন তার উপস্থিতিটাও তার চোখের সামনে চলে এলো। উপস্থিতির প্রতিনিধিত্ব করছে তার পোস্টকার্ড, এবং তিনি বলছেন যে লিখতে হবে 2-1 পংক্তি বৃষ্টির ভার্স, অর্থাৎ স্তবক বা কবিতা বা পংক্তি যাই বলুন, কয়েকটা তাকে লিখতেই হবে সেখানে। কিন্তু সেকেন্ড যখন দ্বিতীয় চরণে তিনি যাচ্ছেন, সেখানে কিছুটা বিরহের সুর আছে, ছবি আছে। পাঠ্য তালিকা ছাড়া কে আর উল্টায় পাতা, সহবাস মুছে গেলে এই চলে এলেন বিষণ্ণ রাত ওড়ায় পানশালা। পানশালায় লোকে অনেক কিছু ওড়ায়, পয়সা ওড়ায়, দুঃখ ওড়ায়। পানশালাকেই তিনি ওড়াচ্ছেন, কিন্তু বুঝে নিতে পারছে পাঠক যে কি বলতে চাইছেন। সেটাও একটা সেই ওড়ানো পানশালা যেখানে তিনি ফুর্তির মধ্যে, দুঃখের মধ্যে ডুবে যাচ্ছেন, দুঃখকে ভুলে থাকতে যাচ্ছেন। সেই পানশালাও সেটাও বলছেন যে সেটাও যেন এক খোলা চিঠি, না লেখা বিবৃতি, বিকল্প রাতের, খুব সুন্দর লাইনগুলো আছে, বিকল্প রাতের অনুবাদ চিঠি লেখার টেনেছে ইতি। অনুবাদ চিঠি একই কথা লেখা যাবে না, মানে
সেই ধার করা রাত, যে রাতকে আপনি যে রাত চেয়েছিলেন সেই রাত পেলেন না, সেই রাত খুঁজতে গেলেন পানশালায়, কিন্তু সেই পানশালাতেও গিয়ে আপনি সেই একই পাঠ অনুবাদ, সেটা মনে হচ্ছে না একই সুখের, আপনি সেই সুখটা কিনতে এসছেন, সে নতুন কিছু নয়, যেন একই বিষয়ের ওপর তিনি আর অনুবাদ করতে চাইছেন না, একই জিনিস। এবং পরের চরণে তিনি এসে বলছেন, আত্মজীবনী ছিঁড়ে লুকোচুরি খেলে আয়না, শ্রাবণের বৃষ্টি সন্ধেবেলা খুলে ধরে জানলা। শ্রাবণ সন্ধ্যার সঙ্গে একটা রোমান্টিকতা, একটা প্রেমের চিরকালীন একটা যোগাযোগ আছে। সন্ধ্যের বৃষ্টির সাথে কোথাও যেন অনুষঙ্গে প্রেম মিশে আসে। সেইটাকেই তিনি বলছেন, সেই যেখানে নিজেকে দেখা যাচ্ছে না, একটা প্রেমহীন অবস্থার মধ্যে তিনি আছেন, যেখানে তার নিজস্ব অবয়বটুকু পরিষ্কার নয়, অবয়বটুকু নিজেই দেখতে পাচ্ছেন না, কিন্তু শ্রাবণ সন্ধ্যা, কিন্তু এই যে দুজনের মধ্যে যে বিচ্ছিন্নতা যে আছে, সেই বিচ্ছিন্নতা বাতাসকে কেটে তিনি আসছে কে, একটা হাঁস আসছে দুভাগ, দুটো মানে হয় এটা। একটা হচ্ছে হাঁসেদের মধ্যে, হাঁসেরা খুব মানে বহু প্রচলিতভাবে তারা বহুগামিতায় সিদ্ধ। কবি কি তাহলে এখানে বহুগামিতার কথা বললেন? সেই বহুগামিতার কোনো ইঙ্গিত তিনি দিলেন? আবার একটা অচেনা জানা অজানার কথাও তিনি বলেছেন, যে এই যে বিচ্ছিন্নতার বিষ বাতাস, সেটাকে কাটিয়ে হাঁস আসছে। হাঁস তো আবার অনেক সময় আমরা পরমহংসের কথা বলি, যেখানে শুধু দুধটুকু নিয়ে জলটুকু আলাদা করে দেওয়ার ক্ষমতা একমাত্র পরমহংসের আছে। দুটো থেকেই বিষ বাতাস, যে দূরত্ব, সেই পোস্টকার্ড, যেখানে যে পোস্টকার্ড থেকে তিনি শুরু করেছিলেন, যেখানে ভাবতে ভাবতে এই মেঘের জন্মদিনে বৃষ্টির হাতছানি দেয়, সেইখানে যখন তিনি ভাবতে ভাবতে এবার শেষ করলেন, ঠিক সেই জায়গাতেই এসে এবার আর পোস্টকার্ড নয়, ওপেন নয়, এবার বন্ধ খামে চিঠি। সেই বন্ধ খামের চিঠি পৌঁছে গেল একটা গম্ভীর ছাত্রী নিবাসে, মেয়েদের হোস্টেলে, এবং সেখানে সেই গম্ভীর ছাত্রীনিবাসে তারা যেটাকে করে, একটা চিঠি নিয়ে কাড়াকাড়ি, খুব সুন্দর একটা রোম্যান্টিক দৃশ্যকল্প তিনি মেঘেদের জন্মদিনে এঁকেছেন। অজানা রহস্যের কথাও তিনি বলেছেন, রহস্যটাকে ক্লিয়ার করলেন না, বন্ধ খামের ভেতর কি ছিল। পোস্টকার্ডটা নেওয়ার পর তিনি অনুপ্রাণিত হয়েছিলেন যে দু চারটে কবিতার ভার্স তাকে লিখতেই হবে, কিন্তু তারপরেই আবার বিষণ্ণ রাত, চলে গেলেন পানশালায়, সেখানে গিয়ে দেখলেন যেন এই অনুবাদ করা সম্ভব না, একই জিনিস অনুবাদ করা যাবে না। আবার পরের লাইনে, বিচ্ছিন্নতাকে চিরে এলো হাঁস। এই কবিতা কিন্তু আপনি যত ভাববেন তত আপনাকে গভীরতায় নিয়ে যাবে, ওপরের কবিতা এটা নয়। এই কবিতাকে আপনাকে বারবার পড়তে হবে, লাইন টু লাইন পড়তে হবে, পড়ে আস্তে 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 আপনার কাছে কবিতাটা ক্লিয়ার হবে, কবিতাটা তার যেন অবগুণ্ঠন কবিতা খুলবে আপনার কাছে, এবং এরপরেই আপনি আসল রস, যেটা কবিতার কাব্য রস, সেই কাব্য রসের মধ্যে প্রবেশ করবেন। আমি পাঠকদের অনুরোধ করব যে তারা সেইভাবেই এগিয়ে যাবেন। আমরা পরবর্তী একটা খুব সুন্দর কবিতা আমরা পড়ব, দারুণ কবিতা, একটা অনুভবের কবিতা। সেই কবিতার নাম হচ্ছে এই সময়। থামো অপমান, থামো পরিণতি, আমাকে একটু হারানো গ্রামের কাছে যেতে দাও, আমাকে একটু বিষণ্ণ নদীর কাছে যেতে দাও, আমাকে একটু সীমান্তের কাঁটা তারের কাছে যেতে দাও। ঘুমাও ভালোবাসা, ঘুমাও পাড়া, আমাকে একটু হাঁটতে দাও, অনেক দিন হাঁটিনি, আমাকে একটু রোদে পুড়তে দাও, অনেক দিন পুড়িনি, আমাকে একটু বৃষ্টিতে ভিজতে দাও, অনেক দিন ভিজিনি। সাবধান বিকল্প শিবির, সাবধান ম্যানহোলের অন্ধকার, ঘটনার পর ঘটনায় আমরা ক্ষত বিক্ষত, এবার হাত ধরো, প্রবল ঝড়ে আমরা হারিয়ে ফেলেছি দিশা, এবার হাত ধরো, বুকের ভিতর ধানশীষ আর নিমপাতা ভীষণ কাঁদছে, এবার হাত ধরো। অনেকটা নাটকের সংলাপের মতো ওই কবিতা। এই কবিতাটা পড়ার সময় মনে হচ্ছিল যেন কোনো নাটকের সংলাপ পড়ছি। আসলে তিনি নাটকের লোক,
নাটক নিয়ে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন, সুতরাং তার একটা প্রভাব তো কবিতার মধ্যে থাকবেই। যেন সংলাপের মতো করে কবিতাগুলো এগোচ্ছে। থামো অপমান, থামো পরিণতি, আমাকে একটু হারানো গ্রামের কাছে যেতে। ওভারঅল কবিতাটার মধ্যে যদি আপনি যান তাহলে দেখবেন দারুণ এক অনুভবী কবিতা, এবং এতটাই কন্ট্রোল তার এর ওপর, যেখানে তিনি পরিণতিকে বলছেন থামো, তোমার রেজাল্ট যেটা সেটা পরে দেখবে, তুমি আপাতত থামো, আমাকে একটু মানুষের কাছে যেতে দাও। যে গ্রামটা হারিয়ে গেছে, যে বিষণ্ণ নদীটা একলা, যে নদীটা আর পারে কেউ যায় না, যেখানে আমার যাবার কথা ছিল, সেখানে আমাকে যেতে দাও। একটা সীমান্তের কাঁটাতার, দেশ এবং সীমানা ভাগ, এই যন্ত্রণার ছবিও তিনি এইখানে এঁকে দিয়েছেন। দেশ ভাগ এবং যন্ত্রণা, সেই সীমান্তের কাঁটাতারের কাছে যেতে যাও, যেখানের পর আমাকে বাধা দেওয়া হচ্ছে, আমাকে যেতে দেওয়া হচ্ছে না। তখন আমি ঘুরে ভালোবাসাকে বলছি তুমি ঘুমিয়ে থাকো, আমাকে একটু হাঁটতে দাও, অনেকদিন হাঁটেনি। যেন যেন একটা প্রতিবাদের জীবন তিনি প্রার্থনা করছেন দ্বিতীয় চরণে এসে। এবং রোদে হাঁটাটা আমার কাছে মানে মিছিলে হাঁটার মতো মনে হয়েছে। তিনি একজন ট্রেড ইউনিয়নিস্ট, সুতরাং এটা আমার মনে হয়েছে যে তিনি রোদে হাঁটার কথা বলছেন, ভিজতে চাইছেন। অর্থাৎ একটা যে নর্মাল জীবন, একটা যে মানুষের যে সাধারণ জীবন, রোদে পুড়ে হাঁটা, বৃষ্টিতে ভেজা, হারানো গ্রামের কাছে ফিরে যাওয়া, এই সবটার যে একটা নস্টালজিয়া তৈরি করছে, তার মধ্যে থেকে একটা শিক্ষার বননও আছে, যেখান তিনি তার স্পর্শ পেতে চান, যেখান থেকে তিনি কিছু শিখতে চান, এবং সেই ভালোবাসার ও পিছুটান তার আছে। তাই তিনি বলছেন যে তুমি আপাতত ঘুমাও, আমি পিছুটান ছিঁড়েই তোমার কাছে আবদ্ধ হয়ে যাচ্ছি, তোমার কাছে আবদ্ধ হয়ে যাচ্ছি, তাই আমাকে ওইখানে আমি যেতে পারছি না, তাই আমাকে যেতে দাও। যাওয়ার পর এরপর তার প্রতিবাদের মধ্যে যে যে বডি ল্যাঙ্গুয়েজ, যে জেস্টারটা আসছে, যে অঙ্গভঙ্গিটা আসছে, সেটা তিনি বলছেন। এবার তিনি শক্তি সঞ্চয় করে ফেললেন, গ্রামের কাছে গিয়ে, মানুষের কাছে গিয়ে, বৃষ্টিতে ভিজে মিছিলে হেঁটে তিনি তার শক্তি সঞ্চয় করে বলছেন, বিকল্প শিবির যারা, বিকল্প যে অশিবির, তারা সাবধান থাকো, ম্যানহলের অন্ধকার, আমি আলো নিয়ে এসেছি, আমি সুগন্ধি নিয়ে এসেছি। তোমাদের যে একটার পর একটা ঘটনায় আমরা ক্ষত বিক্ষত, যেন রাজার দিকে তাকিয়ে বলা, শাসকদের দিকে তাকিয়ে বলা, তোমাদের একটার পর একটা ঘটনায় আমরা বিরক্ত, প্রবল যে ঝড়, সে ঝড়ে আমরা হারিয়ে ফেলেছি। এইখানটা একবার একটা আবেদনের, একটা প্রার্থনার মতো ভঙ্গি তার আছে। এবার হাত ধরো, এবার হাত ধরো। অন্ধকার যেটা, সেটা হচ্ছে যে আপনার পুঁতিগন্ধময়, এবং বিকল্প যে বিকল্পকে তিনি টার্গেট করছেন পুঁতিগন্ধময় বলে, হাত ধরতে বলছেন, যেন কেউ একটা দিশা দেখাবে। এই জায়গাটায় একটু যেন হতাশার একটা কোনো সারেগামাপা হতাশার, সেটা তার এই লাইনগুলো একটু বেজেছে, যেখানে তিনি বলছেন প্রবল ঝড়ে আমরা হারিয়ে ফেলেছি দিশা। একবার তিনি পরিণতিকে বলছেন, আবার তিনি ঘুরে এসে যখন সাবধান করছেন বিকল্প শিবিরকে, আবার তিনি হারিয়ে ফেলেছেন দিশা, এবার হাত ধরো করো করে একজন কাণ্ডারিকে প্রার্থনা করছেন, যিনি পথ দেখাবে, কেউ যেন দিশা দেখাবে, একজন কাণ্ডারির কথা ভাবছেন তিনি। এবং সম্ভাবনার কথা তিনি, যার বুকের ভেতর আছে ধানের শীষ এবং নিম পাতা। নিম পাতা কেন বললেন? নিম পাতা হচ্ছে একটা, কি বলবো, নিম হচ্ছে অমৃত ফল, এবং নিম হচ্ছে সর্বরোগহর। ধানের শীষ হচ্ছে আমাদের খাদ্য, অন্নের কথা। অর্থাৎ অন্ন, এবং এই যে বিকল্প শিবিরকে থামতে বলেছেন, এই যে অনাচার যে তিনি দেখতে পাচ্ছেন না, যেটা তার সহ্য ক্ষমতার বাইরে যাচ্ছে, তার জন্য বুকের ভেতর ঘুমিয়ে আছে নিম পাতা, ওষুধটাও আছে, তা জানেন তিনি। কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, ঢুকিয়ে দিলেন ভেতরে, যে নিম পাতা কাঁদছে, ভীষণ কাঁদছে নিম পাতা, সেটা বেরিয়ে আসতে চাইছে। ওষুধটা জানে, রোগটাকে সে দেখতে পাচ্ছে, সেই জায়গায় সেই জায়গায় যাচ্ছে না। সম্ভাবনা কথা বলেছেন, একটা ঔষধির কথা বলেছেন, এবং এটা যে আমি যদি নির্মাণ শৈলীর কথা বলি, তাহলে নির্মাণ শৈলী হচ্ছে খুব রোম্যান্টিক একটা ধারণা, রোম্যান্টিক একটা আছে। এবং আমি প্রথমে যেটা বলি, যেটা সংলাপের মোড়কে, একটু সংলাপের মোড়কে আছে কবিতাটা, কিন্তু একটা প্রতিবাদের কথাও এই কবিতার মধ্যে রয়ে গেছে। ইতিমধ্যে
অনেকে লিখেছেন যে শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি চেষ্টা করছি যতটা জোরে বলার। হয়তো বৃষ্টির জন্য নেটওয়ার্কেরও কিছু প্রবলেম হতে পারে। একটু দরকার হলে একটু হেডফোন ইউজ করুন। অনেকে লিখছেন যে আমরা হেডফোনে হেডফোনে পরিষ্কার শুনতে পাচ্ছি। যারা বলছেন একটু শব্দটা কম লাগছে, আমি যথেষ্ট চেষ্টা করছি শব্দটা যতটা দেওয়ার। ইতিমধ্যে অনেক কবি এসছেন, বিখ্যাত কবিরা, তারা দেখছেন এই অনুষ্ঠান। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা নেবেন আপনারা, আমার প্রণাম নেবেন। অনেকেই দেখছেন। আহ, আপনাদের এই দেখা, অনেকে মন্তব্য করেন না, কিন্তু আমি দেখতে পাই আপনারা দেখছেন। তার মধ্যে দিয়েই একটা প্রেরণা আমার বুকের ভেতর আবার পরবর্তী অনুষ্ঠান করার জন্য সঞ্চিত হতে থাকে। তৃতীয় কবিতায় যাব। তৃতীয় কবিতা দৃশ্য। খুব সুন্দর কবিতা। আহ, দৃশ্য এক। অভিমানী রেলিং ধরে দাঁড়ালেই গ্যাংটকের বিকেল উস্কে দেয় পাহাড়ি অরণ্য কথা, রং ও মেঘেদের সাজঘর, ট্রেকিং কিংবা অবশিষ্ট ভ্রমণের রচনাবলী, আর কয়েক পেগ উল্লাস। দৃশ্য দুই। বর্ষা শেষ হলেই শরতের আগমনে তাঁত ঘরের গল্প ঘন হয় ক্রমশ। যেভাবে বৃষ্টির ঘনঘটা বাড়লে ট্রাফিক দীর্ঘ থেকে দীর্ঘতর হয় সবুজ হওয়ার প্রতীক্ষায়। দৃশ্য তিন। মোমবাতির আলোয় জেগে উঠলে বহুদিনের হারানো প্রেমপত্র মেলে ধরে পান পাত্র। বেহালার সুর মুছে সময় ছুটে আসে সম্ভাবনার আশ্বিনে। দৃশ্য চার। কলকাতার সবকটি মধুশলায় নাচে কয়েকশো ফ্লাইওভার, কালো কাঁচে ঢাকা মার্সিডিজ, বিএমডাব্লিউ, পাহারায় থাকে বোতাম খোলা অল্প কুয়াশা মাখা রজনীগন্ধা। সেই আবার আমাকে ওই ওই আগের কবিতার ওই উক্তিতে ফিরে আসতে হচ্ছে যে নাটক যেহেতু তার মধ্যে আছে, এই কবিতার মধ্যে দৃশ্য দৃশ্য দৃশ্য, একটা দৃশ্যের পর আরেকটা দৃশ্য, আরেকটা দৃশ্যের পর আরেকটা দৃশ্য, সেই দৃশ্য দৃশ্যান্তর থেকে একটা কবিতার নির্মাণ তিনি তৈরি করেছেন। এটায় কোনো সমস্যা নেই। সমস্যা অনেক সময় হয়, সেটা হচ্ছে যে একটা দৃশ্যের সঙ্গে আর একটা দৃশ্যের লিঙ্ক থাকে না। একটা দৃশ্যের সঙ্গে আরেকটা, কিন্তু এখানে এই কবিতাটায় দৃশ্য এক থেকে দৃশ্য চার পর্যন্ত আমি যখন পড়েছি এবং এই কবিতাটাকে নিয়ে ভেবেছি আমার অনুভবের কথা, তখন আমার কোনো জায়গায় মনে হয়নি যে সূত্রটা কোথাও কেটে যাচ্ছে বা আমি কোনো সূত্র খুঁজে পাচ্ছি না। তো এই সূত্রটা কিন্তু খুব দরকার। আপনি যেভাবেই কবিতা নির্মাণ করুন, পাঠককে আপনাকে সূত্র দিতে হবে। পাঠককে ঠকাতে পারবেন না। পাঠককে যদি ঠকাতে যান তাহলে কিন্তু আলটিমেটলি নিজেকে ঠকাবেন এবং কবিতার সঙ্গে প্রবঞ্চনা করবেন। সেটা কবিতা হবে না, সেটা হবে শব্দের জাগলারি। শব্দকে নিয়ে অনেকে খেলা করেন, যা মাথায় আসে, যা চোখের সামনে দৃশ্য ভেসে ওঠে, তাই পরপর 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 সাজিয়ে লিখতে থাকেন। ইট ইজ নট পোয়েট্রি, এটা কবিতা নয়। অনেকে যখন বোঝে না কেউ, তারা অনেক সময় বলেন যে আমার কবিতা বুঝতে পারবে না, না পারলো, মানে আমার কবিতা অনেকে বুঝতে পারবে না, সেটা তার ফল্ট। কিন্তু এটা আমি সবিনয়ে বলছি, কবিতা যদি নিজের ডায়েরিতে রেখে দেন, এটা আমার কথা না, শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা, যে কবিতাকে যদি আপনি প্রকাশ করেন তাহলে আপনার দায় আছে। আপনি দায়হীন এ কথা বলা যাবে না। তাহলে নিজের কাছে রেখে দিন, কাউকে প্রকাশ করতে হবে না। তাহলে যে কথা হলো সেটা হচ্ছে পাঠককে সবসময় যে আমি পাঠকের থেকে এগিয়ে আছি এইটা না ভেবে সবসময় বোঝা উচিত যে আমার কথা, আমি যা বলতে চাই, আমার যে দৃশ্যকল্প আঁকছি, আমি আমি যে কথা বলছি, সেটা আমার পাঠক কাছে পৌঁছচ্ছে কিনা, পাঠক সেটা রিয়ালাইজ করছে কিনা, পাঠকের কাছে সেই ছবিটা ভেসে উঠছে কিনা, এইটা ভাবার খুব দরকার। আমি এই দৃশ্য কবিতাটায় কোনো জায়গায় আমার মনে হয়নি যে দৃশ্যটা কেটে যাচ্ছে, কোনো জায়গায় মনে হয়নি যেটা শব্দের জাগলারি হচ্ছে। আমি কথাগুলো বললাম কারণ প্রতিদিন অনেক কবিতা পড়তে হচ্ছে, পড়তে হয়। অনেকের কবিতা দেখি, অনেক উন্নাসিক কবিকে দেখি যারা খুব গর্বে, যাদের মাঠে পা পড়ে না, সেরকম অনেক কবিকে দেখেছি। তাদের সঙ্গে আমার অনেক সময় ইন্ট্রোডিউসও হয়েছে যে তাদের কবিতা না বুঝলেও কিছু যায় আসে না। জনপ্রিয়তাও একটা অপরাধ, জনপ্রিয়তার অপরাধ। তুমি জনপ্রিয় হয়ে গেছো, তাহলে তোমার কবিতা জনপ্রিয় মানেই তুমি শেষ, মরে গেছো, অনেকে অনেক কথা বল। আমি সেই সব বিতর্কে যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটু বুঝি কবিতা সম্পর্কে খুব সহজ।
কিন্তু স্বল্প বোঝার মধ্যেও যেটুখানি বুঝি সেটা হচ্ছে যে কবিতায় যেন পাঠককে ঠকানো না চলে, পাঠক যেন বুঝতে পারে, পাঠকের প্রতি সম্মান রেখেই কবিতা লিখতে হবে। সুধাংশু রঞ্জন সাহা তিনি যথেষ্ট শক্তিশালী কবি আমাদের পশ্চিমবাংলার এই মুহূর্তের। তার দৃশ্য কবিতাটা আমি আপনাদের কাছে পড়েছি, পড়তে পড়তে একটা কথায় ঢুকে গেছি। তো আমি যেটাই আসছি সেটা হচ্ছে অভিমানী রেলিং ধরে দাঁড়ালে, এই রেলিংটা একটা এত সুন্দর শুরু করলেন, অভিমানী রেলিং, রেলিংয়েরও মনে হয় পাখনা মেলে উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেমন নিজে আটকে গেছে আপনাকেও আটকাচ্ছে, ওই সুদূর খাদের দিকে আপনাকে ভেসে যেতে দিচ্ছে না, ও মিশে যেতে চায় অ্যাডভেঞ্চারে, রেলিংটাও চলে যেতে চায় হাওয়ার সাথে মেঘেদের দেশে, সেখানে সে চলে যেতে চায় কিন্তু পারছে না। সেই অভিমানী রেলিং ধরে দাঁড়ালেই গ্যাংটকের বিকেল উস্কে দেয় অরণ্য কথা, পাহাড়ি অরণ্য কথা। খুব সুন্দরভাবে বলেছেন, রং ও মেঘেদের সাজঘর। কোথায় এত রং আসে, এত সূর্যের আলো থেকে ভেঙে ভেঙে যে এত রং, সেই রং কোথায় আসে? তার ড্রেসিং রুমটা দেখবেন, সেই ড্রেসিং রুমটা দেখতে ইচ্ছে করে। মেঘেরা কোথায় তৈরি হচ্ছে, কোথায় এত মেঘ যে আমাকে ভাসিয়ে দিয়ে চলে গেল, আমি নিচে দেখছি মেঘ, ওপরে দেখছি মেঘ, সেই মেঘ কখনো কখনো আমাকে আপ্লুত করে আপ্লুত আলিঙ্গনে ভাসিয়ে দিয়ে যায়, সেই সাজঘরটা আমি দেখতে চাই। এবং যে ট্রেকিং, অবশিষ্ট যে ট্রেকিং আছে যেখানে আমার এখনো যাওয়া হয়নি, তার ভ্রমণের রচনা বলি আমি দেখতে চাই। কি অদ্ভুত, কি সুন্দর কাব্যিক ভাবে তিনি বললেন, এবং বললেন কয়েক পেগ উল্লাস, কত সুন্দর। অনেকের মনে হতে পারে যে কয়েক পেগ উল্লাস এটা বললেন কারণ এটা তিনি এখানে আনলেন কেন, এটা না আনলেও হতো, হঠাৎ এইখানে থেমে গেলেই তো হতো, কিংবা অবশিষ্ট ভ্রমণের রচনা বলি, কিন্তু তিনি কত সুন্দরভাবে এটাকে আনলেন। উল্লাসটা কখন? চিয়ার্স, আমরা মদ্যপান বা বিভিন্ন সময় যা খুশি দিয়ে চিয়ার্স করা যেতে পারে। আমি যদি ধরে নিই পেগের কথা বলেছেন, মদ্যপানের কথা বলেছেন, পাহাড়ি ঠান্ডায় মদ্যপানটা খুবই স্বাভাবিক বিষয়, যদি তা নাও হয়, গরমের দেশেও হয়, সেটা একটা উদযাপন। অর্থাৎ এই যে উস্কে দিচ্ছে আমাকে পাহাড়ি অরণ্য কথা, মেঘেদের সাজঘর দেখতে ইচ্ছা করছে, আমার জানতে ইচ্ছা করছে, আমার অবশিষ্ট যে ভ্রমণ, তার ভ্রমণ কাহিনী আমি দেখতে চাই, ভ্রমণের বৃত্তান্ত রচনাবলী আমি দেখতে চাই, সেটাকে আমি উদযাপন করছি উল্লাসের মধ্যে দিয়ে। সেই অ্যাডভেঞ্চার, নতুনকে জানার যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারটা সেটাকেই আমি উদযাপন করছি। খুব খুব সুন্দরভাবে এটাকে বলেছেন। এইবারে দেখুন দৃশ্য দুইতে যখন চলে এলেন, বর্ষা শেষ হলে যে বৃষ্টি মেঘের কথা বললেন তিনি, যে কথাটা তিনি ছেড়ে দিয়ে গেলেন, মেঘের এবং রঙের সাজঘর, ঠিক সেইখান থেকে চলে এলেন বর্ষার পরে শরতের আগমন, তাঁত ঘরের গল্প ক্রমশ ক্রমশ ঘন হয়। হ্যাঁ, তাঁত ঘরের যে সুতোগুলো বিচ্ছিন্ন আছে, আমি তো চোখের সামনে এই দৃশ্যকল্প রচনা করতে পারছি কবির লেখায়, যে তাঁত ঘরের যে সুতোগুলো সেগুলো ঘন হচ্ছে, ডাডাং ডাডাং তাঁত টানার মধ্যে দিয়ে, কারণ সামনে পুজো, বাঙালি সহ সারা দেশের মানুষ মেতে উঠবে, নতুন জামা নতুন কাপড় চাই, তাই তাকে আরো তাড়াতাড়ি বুনতে হবে আর ফেলে রাখা, অর্থাৎ যা কিছু সৃষ্টি, সেই সৃষ্টিটাকে আরো বেশি ঘন করো, আরো তাড়াতাড়ি করো, এগিয়ে চলো। এইভাবে তিনি বলেছেন গল্প হয় ক্রমশ, যেভাবে বৃষ্টির ঘন ঘটা বাড়লেই, আবার তিনি একটা সুন্দর সুন্দর বর্ষার একটা উদাহরণ দিলেন, যেভাবে বৃষ্টির ঘন ঘটা বাড়লে কিভাবে কেমন ভাবে ঘন হচ্ছে, সে ঘনটার মধ্যে তিনি অনুভবের মধ্যে আর একটা অনুভব ঢুকিয়ে দিলেন, তাঁতঘরের অনুভব। তারপরে তিনি বলছেন যে যেখানে বৃষ্টি পড়লে যখন রাস্তার ধারে ট্রাফিক গুলো একটার পর একটা গাড়িগুলো খুব স্লো হয়ে যায়, কেউ আর জোরে যেতে পারে না, দেখবেন এটা লক্ষ্য করে, বৃষ্টি পড়লেই ট্রাফিক স্লো হয়ে যায়, একে একে পর পাশে পাশে, সেই লাল বাতির ট্রাফিক দীর্ঘ তেরে দীর্ঘ হয় সবুজ হওয়ার প্রতীক্ষায়। লাল বাতির কারণে আস্তে সমস্ত ট্রাফিকটাই তখন স্লো হয়ে যায়। সেই অভিজ্ঞতা, সেই জনজীবন যে মন্থর, সেই ঘনত্ব থেকে তিনি এই মন্থরতার কথাটা তিনি নিয়ে এলেন। আবার তিনি দৃশ্য তীরে ফিরে যাচ্ছেন, ঘুমন্ত বাংলোয় মোমবাতির আলোয় জেগে উঠলে, ঘুমন্ত, আপনি কল্পনা করুন ঘুমন্ত একটা, সব জায়গায় নিঝুম একটা বনবাংলো বা একটা বাংলোর মধ্যে মোমবাতির আলো জ্বলছে, যেখানে বিদ্যুতের আলো নেই, সেখানে আপনি পুরনো প্রেমপত্র পড়ছেন, আর বেহালার সুর মুছে সময় ছুটে আসছে সম্ভাবনার আশ্বিনে। কত সুন্দর ভাবে লিখেছেন, আমার পুরনো প্রেম আবার আমাকে দুঃখ দিচ্ছে না, একটা সম্ভাবনা কোথায় যেন জাগিয়ে দিচ্ছে, সম্ভাবনা জেগে উঠছে, যেন আবার যেন বাঁচতে ইচ্ছে করছে।
আবার যেন সেই পুরনো দিনগুলোয় ফিরে যেতে ইচ্ছে করছে, আবার যেন সেই বন্ধুদের কাছে যেতে ইচ্ছে করছে। সেই ফেলে আসা রাস্তা, সেই ফেলে আসা গলি, সেই ফেলে আসা কারোর বাড়ির ছাদ, কলেজের ক্যান্টিন, সেই সব জায়গায় ফিরে যেতে ইচ্ছে করছে। আবার মোমবাতির আলোয় যখন আমি আমার পুরনো প্রেমপত্র, হারানো বহুদিনের হারিয়ে যাওয়া প্রেমকে যখন আমি মোমবাতি, খুব বড় আলো নয়, হ্যালোজেনের আলোয় নয়, উদ্ভাসিত আলোয় নয়, উৎসবের আলোয় নয়, বরঞ্চ একটা নির্ভীত আলোয়, নিজস্ব আলোয় যখন তাকে খুঁজে পাচ্ছি, তখন আবার যেন ফিরে যেতে ইচ্ছে করছে, আবার সেই পুরনো সময়। খুব সুন্দরভাবে এইটা তিনি বলেছেন যে তারপরেই এই একটা কন্ট্রাডিকশনের কথায় তিনি আবার পরবর্তী কবিতায় চলে এলেন, পরবর্তী দৃশ্যে কলকাতা, এবার কলকাতায় চলে এলেন। কলকাতার নিজস্ব যতগুলো মধুশালা আছে, মধুশালা মানে হচ্ছে পানশালা, অর্থাৎ যেখানে মদ্যপান করা যায়। মধুশালা নিয়ে একটা বিখ্যাত, মধুশালা খুব বিখ্যাত বই হরিবংশ রায় বচ্চনের মধুশালা বলে। তো এখানেও তিনি মধুশালা কথাটাকে ব্যবহার করেছেন, আমার খুব ভালো লাগলো। মধুশালা কথাটা, এই সমস্ত যে সোজা কথায় বার বলি আর, মধুশালায় নাচে কয়েকশো, কত রাস্তা, কত ঝাঁকঝমক, ফ্লাইওভার মানে একটা রাস্তার উপর আরেকটা রাস্তা, পথ, বিকল্প পথ, আরো দ্রুত গতিতে চলে যায়। মন্থরতার কথা বলেছেন, অ্যাডভেঞ্চারের কথা বলেছেন, তারপর চলে এলেন রাস্তার ওপর রাস্তা, যেন আরো দ্রুত গতিতে ফ্লাইওভার তৈরি হয়, জ্যামজটকে কাটিয়ে দ্রুত গতিতে ছুটে যায়। কিন্তু সেই দ্রুত গতিতে যাওয়ার দখলকে নিচ্ছে সে দ্রুত প্রেমের কাছে, ঐশ্বর্যের কাছে যেতে পারে তো বিত্তশালীরাই। সেটাকে তিনি মার্ক করলেন বিএমডাব্লিউ আর মার্সিডিজ গাড়ির কথা বলে, অন্য কোনো গাড়ির কথা তিনি পায়ে হাঁটা মিছিলের কথা বলেননি। তিনি বলেছেন বিএমডাব্লিউ আর মার্সিডিজ, আর পাহারায় থাকছে কি সেই প্রেম। অল্প খোলা বুকের শার্টের বোতামের মধ্যে কুয়াশার মধ্যে জড়িয়ে আছে আমার রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলটা ব্যবহার হয় প্রেমের জন্য। দুটো জায়গায় আমি খুব মানে দেখেছি, আরেকটা হচ্ছে সে কথাটা বলবো না, সেটা আপনারা ধরে নেবেন। কিন্তু সেই রজনীগন্ধা মানে যেন হেমন্ত মুখার্জি সেই গানটার কথা কানে বাজে, একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম। সেই রজনীগন্ধার কথা যখন তিনি বলছেন যে মুখের মধ্যে কুয়াশার মধ্যে কুয়াশা জড়ানো, কুয়াশা মাখানো রজনীগন্ধা, এক অদ্ভুত প্রেম, কুয়াশা, সবটা মিলিয়ে সেই কুয়াশা, সেই গ্যাংটক, সেই মেঘ, সব দৃশ্যগুলো দেখুন কি সুন্দর। দৃশ্য থেকে দৃশ্যান্তরে গেছেন তার নির্মাণের মধ্যে দিয়ে, কিন্তু কোথাও লিঙ্কটা হারায়নি। এইটি কবিতা, এইটা কবিতা, এইটা একদম সুন্দরভাবে একটা পাঠকের মধ্যে যদি আপনি পড়েন বারবার 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 যাবেন, একদম নাটকের একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য, আরেকটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্যে চলে যাচ্ছেন, চলে গিয়ে লাস্টে কনক্লুশন তিনি টেনে নিয়ে আসছেন, একটা সুন্দর একটা দৃশ্যান্তরের সাজিয়ে দিয়েছেন, যে অনায়াসভাবেই পাঠক সেটা দৃশ্য থেকে দৃশ্যান্তরে যেতে পারছেন। তিনটি কবিতার পর চতুর্থ কবিতায় যাচ্ছে। এই কবিতাটিও খুব অনুভব করার মতো কবিতা, খুব সুন্দর। এটাও একটা নির্মাণ শৈলী আছে তার, একটা কথাকে দুবার কয়েক করে ব্যবহার করে করে। আসুন আমরা এই কবিতার মধ্যে প্রবেশ করি। মন্ত্রে যায় বিষাক্ত সাপ, তোমার হাত ছুলেই মধ্যরাতের অপেক্ষা মুছে যায়। নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ, চোখের নীলে সামান্য ইশারা সুন্দরবনের গাঢ় অরণ্য তুলে আনে। ভ্রুর বাঁকে ব্যাঘ্র প্রকল্পের নিষিদ্ধ যায়। রাতের গোপন দৃষ্টি ঈষৎ জোছনায় ভয়ঙ্কর হয়ে ওঠে। তোমার হাত ছুলেই মধ্যরাত ব্যাপ্ত হয়ে ওঠে। নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ, চুলের গভীর থেকে নেমে আসে তৃষ্ণার্ত হরিণ, ত্রস্ত পায়ে হেঁটে যায় জলাশয়ের খোঁজে। কি ভীষণ সরলতা পেয়ে বসে তোমায়, একে একে খুলে দাও সমস্ত দরজা। তোমার হাত ছুলেই মধ্যরাত ঘন হয়ে ওঠে। নদী সাঁতরে যায় সাপ, ভয় বড় পেয়ে বসে আমায়। ঘুম ছুটে যায় দূর প্রবাসে, পরিবর্তে সামনে দাঁড়ায় অব্যর্থ এক চম্বল কন্যা। এ কি যুদ্ধ জয়?
নাকি ভরাডুবি? ধমনীতে আমার প্রবল যুবক, তোমার হাত ছুলেই মধ্যরাতের গোপনতা গাঢ় হয়, নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ। খুব সুন্দর। এটা একটা নির্মাণ শৈলী। আপনারা দেখেছেন অনেক কবিতাতেই ইউজ হয়েছে। সুধাংশুদাবাবুও তিনিও এইভাবে ইউজ করেছেন, একটা লাইনকে আবার নিয়ে এসেছেন প্রথম স্ট্যান্ড এর মধ্যে, পরে ফিরে গিয়ে আবার, অর্থাৎ সেই লাইনটাকে ধরে 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 পর্যায়ক্রমে কবিতার মধ্যে প্রবেশ করা। এবং প্রথম পর্যায়ে একটা মিলনের দৃশ্যকল্প, প্রথম এবং দ্বিতীয়টাতেও সবটা জুড়েই প্রায় একটা মিলনের, তোমার হাত ছুলেই তো মিলন, হাতের স্পর্শ, এ হাত ছুঁয়েছে নীরার মুখ, সেই কবিতার কথা চলে আসে। যাক, তোমার হাত ছুলেই মধ্যরাতের অপেক্ষা, অনেক অপেক্ষায় ছিলাম মধ্যরাত পর্যন্ত, কখন স্বপ্নটা আসবে, তখনই আমি তোমার হাতটা ছুঁতে পাবো। সেই মধ্যরাত তোমার হাত ছুঁলেই মধ্যরাতের অপেক্ষাটা মুছে যায়, নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ। এই নদী কিসের নদী? প্রেমের, ভালোবাসার? তার মধ্যে দিয়ে যে বিষাক্ত সাপটা যায় সেটা কিসের? কামনার, যৌনতার, কিসের? সেটা আপনাকে বিচার করতে হবে। আপনি আসুন কবিতার মধ্যে। চোখের নীল সামান্য ইশারা সুন্দরবনের গাঢ় অরণ্য তুলে আনে। একটা ম্যানগ্রোভের অরণ্য, চোখের সামান্য নীল সেই তুলে আনে, যেখানে অজস্র খাড়ি, নদী, উপনদী, পথের শেষ নেই, বিভিন্ন জায়গার বিভিন্ন নাম, এবং এই যে বিভিন্ন খালের যে বাঁক, সেই বাঁকের সঙ্গে ভুরুর বাঁকের তিনি তুলনা করেছেন এবং বলেছেন নিষিদ্ধতা যেন খুলে গেল। তোমার হাতের স্পর্শ, মধ্যরাত যেই তোমার হাতের স্পর্শ পেল, তোমার চোখের ভ্রুর নীল ইশারায় খুলে যাচ্ছে আমার নিষিদ্ধ দরজা, ব্যাঘ্র প্রকল্পের দরজা খুলে যাচ্ছে, যেখানে কোর এরিয়া, যেখানে ঢোকা বারণ সাধারণ মানুষের, কিন্তু আমার মন সেখানে ঢুকে যাচ্ছে নিষিদ্ধ এলাকার মধ্যে। এবং রাতের গোপন দৃষ্টি ঈষৎ যোচনায়, খুব সুন্দর কথা, ঈষৎ যোচনায় ভয়ঙ্কর হয়ে ওঠে। এই মিলন যেন একটা একটা কি বলবো আপনাকে, যে একটা এর মধ্যে যেন একটা আদিমতা আছে, সেই আদিমতার ছবিটা তিনি আঁকতে চেয়েছেন, বা ব্যাঘ্র, আবার তার মধ্যে আধুনিকতাও আছে। আধুনিকতার মধ্যে দিয়ে নাহলে ব্যাঘ্র প্রকল্পের কথা তিনি বলতেন না। ম্যানগ্রোভ অরণ্য, ব্যাঘ্র প্রকল্প এবং তার সঙ্গে নিষিদ্ধতা, বিষাক্ত সাপ সুন্দরবনের নদী পেরিয়ে যায়, যার মধ্যে দিয়ে একটা কামনা, কিন্তু খুব সুন্দর মার্জিত ভাষায় তিনি এটা বলেছেন। দ্বিতীয় স্ট্যান্ডারে চলে এলেন তৃপ্ততায় আমরা দেখছি, তোমার হাত ছুলেই মধ্যরাত ব্যপ্ত হয়ে ওঠে, আরো ছড়িয়ে যায় মধ্যরাত। মধ্যরাত খরচ হয়ে যায় না, শেষ হয়ে যায় না, মধ্যরাতের ব্যাপ্তি যেন বেড়ে যায়। আর তোমার চুলের গভীর থেকে নেমে আসে তৃষ্ণার্ত হরিণ, যে জল খেতে যায়, ভয় পায় যায়, অর্থাৎ একটা সমর্পণের ছবি, ভীত সমর্পণের ছবি। ত্রস্ত পায়ে হেঁটে যায় জলাশয়ের খোঁজে, কি ভীষণ সরল, যেই সরলতার ছবি, সেটা যেন তোমাকে পেয়ে বসে। তুমি তোমার সমস্ত ইগোকে ভেঙে, তোমার যে কাঠিন্য আছে সেই কাঠিন্যকে ভেঙে তুমি কত সহজ এবং সরল হয়ে যাও, হয়ে গিয়ে কোনো হিসেব নিকেশ, কোনো অঙ্ক থাকে না তোমার, তুমি সমস্ত রহস্যের দরজাগুলোই খুলে দিতে থাকো একে একে। খুব তৃপ্ততার ছবি। তারপরেই কবি রিয়ালাইজেশন হচ্ছে যে আমি যে এই আদিমতার মধ্যে এই তোমার সরলতাকে গ্রাস করছি, আমার বিষাক্ত সাপের মধ্যে দিয়ে তোমার যে সরলতাকে আমি গ্রাস করছি, যখন মধ্যরাত ঘন হয়ে উঠছে, প্রথমে ব্যাপ্ত, অপেক্ষা মুছে গেল, তারপর ব্যাপ্ত হয়ে ছড়িয়ে গেল, তারপর সেটা ঘন হয়ে উঠলো, তখন আমার মধ্যে একটা ভয় লাগে, আমি কি সেই আমি যে দস্যু কন্যা, তাকে আমি বশ করেছি, আমার রক্তে এখন প্রবল, আমার ধমনীতে এখন প্রবল যুবক, পরিবর্তে আমার ঘুম ছুটে যায়, আমার সামনে একজন চম্বল কন্যা। আমি জানি না ফুলান দেবী পুতলি ভাই এরকম কিছু তিনি ভেবেছেন কিনা, কিন্তু এই যে দস্যু কন্যার কথা, চম্বল কন্যা মানে আমাদের ধরে নিতে হবে চম্বল তিনি বেছে নিলেন চম্বল ঘাটের সেই দস্যু কন্যাদের কথাই। সেই দস্যু কন্যাকেও তিনি যেখানে বলেছেন, কি যুদ্ধ জয় নাকি ভরাডুবি, আমি যে তাকে তীব্র আমার নীল বিষের মধ্যে দিয়ে তাকে গ্রাস করলাম বা তাকে গ্রহণ করলাম, তার মধ্যে দিয়ে আমি কি জিতলাম নাকি ভরাডুবি হলাম? কবি নিজেই প্রশ্ন রেখেছেন নিজের কাছে। তারপরেও
আসলে যা হতে চাননি তা হয়ে গেছে। মধ্যরাত তাকে তা বানিয়ে দিয়েছে, তাকে তাতে পরিবর্তিত করে দিয়েছে। তাই তিনি এবার গোপনতাকে গাঢ় করছেন। তিনি বলছেন এই সমস্ত এপিসোডের পর লাস্ট এপিসোডে এসে তিনি বলছেন যে তোমার হাত ছুঁলেই গোপনতা আরো গাঢ় হয়। কত সুন্দর মিষ্টি করে বললেন। এতক্ষণ পর্যন্ত তিনি প্রত্যেকটা পরত খুলে দিচ্ছিলেন আমাদের সামনে। রহস্যের দরজা, আমার সমস্ত হরিণীর মতো ত্রস্ত, জল খোঁজে যাওয়া, চম্বল, দস্যু কন্যা, ঠিক তারপরে যখন তার মনে হলো যে এবার আমি কি, আমি কোন জায়গাটায়, ঠিক রিয়ালাইজেশন যখন এসে যাচ্ছে যে কি করতে চাইছি, তখন তার মধ্যে এই মধ্যরাতের গোপনতা, যেটা এতক্ষণ ঘন হচ্ছিল, এখন সেটা গাঢ় হচ্ছে। তাকে তরল করা যাবে না, সরল করা যাবে না, একটা যেন অবগুণ্ঠন তিনি তারের মধ্যে রাখলেন। কিন্তু নদী সাঁতরে যায় বিষাক্ত সাপ, শেষ লাইন করেছেন। তার মানে তিনি ঢাকা দিলেন, গাঢ় করলেন, কিন্তু কামনা, বাসনা, স্বপ্ন দেখা, তার যে জার্নি, সেটা চলতেই থাকলো, সেটা চলতেই থাকলো, সেটা কন্টিনিউয়াস। তার অভিযানটা কিন্তু থামছে না। খুব সুন্দর একটি কবিতা, একটু বড় কিন্তু খুব সুন্দরভাবে। এবং সুধাংশুদার সব থেকে যেটা কবিতা জার্নির মধ্যে আমার মনে হচ্ছে তার শব্দচয়ন। শব্দচয়ন একটু অন্য রকম এবং খুব মার্জিত। নিজে প্রচণ্ড শিক্ষিত মানুষ, দেখেছেন তার পরিচয় আমি যখন আপনাদের কাছে রেখেছি। তিনি শিক্ষার জন্যই যে কত ব্যয় করেছেন, যে কোনো এক একটি শিক্ষাই অনেকের কাছে সেটাই শেষ হয়ে যায়। তারপরেও তিনি বারবার বারবার এইটা শেখা, ওইটা শেখা, তার শিক্ষার খোঁজ শেষ হয়নি। ফলে এই যে দীর্ঘ একটা শিক্ষার মধ্যে দিয়ে থাকতে থাকতে অত্যন্ত মার্জিত ভাষা তিনি কবিতার আঁকেন, সেই দৃশ্যকল্প নির্মাণের ক্ষেত্রেও তিনি এটা থেকে সরে যাচ্ছেন না কখনো। খুব সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করছেন। একটা সুন্দর প্রেমের কবিতা আপনাদের কাছে আমি পড়ব, দূরপাল্লার ট্রেন জার্নি। দূরপাল্লার জার্নি, খুব সুন্দর কবিতা। সব আলিঙ্গনই বিবাহ নয়, বিবাহ সূত্র হলেও হতে পারে যদি সেই আলিঙ্গনে থাকে নিদ্রাহীন ফাগুন। আর দ্বিধা কুয়াশা সরিয়ে ঠোঁটেরা যদি মাখতে পারে গ্রীষ্মের সাঁতার, তাহলে সেই সম্পর্ক দূরপাল্লার ট্রেন জার্নিতে ডালপালা ছড়াবে নির্ঘাত। একটা কমেন্টের জায়গায় এসে তিনি কবিতা শুরু করলেন যে সব বিবাহ, সব আলিঙ্গনই বিবাহ নয়। তিনি যেন ঘোষণা করে দিচ্ছেন, ইফস অ্যান্ড বাটস দিয়ে শুরু করা, এবং তারপরেই চলে গেলেন বিবাহ সূত্র হলেও হতে পারে যদি সেই আগুন। এইবার পোয়েট্রি স্টার্ট করলেন, এইবার কাব্যিকতা নেমে এলো তার অক্ষরে। যদি সেই আলিঙ্গনে থাকে, একটা শর্ত চাপিয়ে দিলেন, যদি সেই আলিঙ্গনে থাকে নিদ্রাহীন ফাগুন। কি সুন্দর কথা! কবিরাই বোধহয় এই ধরনের রিয়ালাইজেশন, এই ধরনের শব্দ লিখতে পারে। আদ্যপান্ত কবি না হলে এই ধরনের শব্দ বেরোবে না। নিদ্রাহীন ফাগুন, খুব সুন্দর। আমি পড়ছিলাম, আন্ডারলাইন করেছি বড় করে, নিদ্রাহীন ফাগুন, যদি সেই আলিঙ্গনে থাকে নিদ্রাহীন ফাগুন। অনেক প্রেম, অনেক ভালোবাসার মধ্যে নাটক থাকে। উনি নাটক ছেড়ে রিয়ালিটির কথা বলেছে, খাঁটির কথা বলেছে। যদি খাঁটি আলিঙ্গন থাকে, একে অপরের কাছে সমর্পণ থাকে, তাহলে সেখানে নিদ্রাহীন ফাগুন থাকবেই। এইবার এই দৃশ্যটাকে তিনি বাড়ালেন, নিদ্রাহীন ফাগুনটাকে বলছেন। আর দ্বিধা, কোনো দ্বিধা না রেখে যদি দুটো ওষ্ঠ মিলে যায়, একটা সুন্দর চুম্বনের দৃশ্য তৈরি হবে। এবং ওষ্ঠ রসের মধ্যে দিয়েই গ্রীষ্মের সাঁতার। শুকনো ঠোঁট, সেই দুটো ঠোঁট যখন আরেকটা ঠোঁটের মধ্যে মিশবে, মিশে গিয়ে সেই দুটো ঠোঁটের রস যখন সুন্দর, মানে অনুভব করা যায়, ব্যাখ্যা করা কি অত সোজা? কি সুন্দর তিনি বললেন যে আর দ্বিধার বাসা সরিয়ে ঠোঁটেরা যদি মাখতে পারে গ্রীষ্মের সাঁতার, অর্থাৎ চুম্বন। একটা
আলিঙ্গন চুম্বন দিয়ে তিনি বলছেন তবেই তো সেই সম্পর্ক ছড়াবে, তবেই সেই সম্পর্ক দূর পাল্লার ট্রেন জার্নি, যত দূরে নিয়ে যাও ট্রেনে নিয়ে যাও, যত দূর পাল্লার জুড়ে, সে কন্যাকুমারী থেকে এবার জম্মু তাওয়াই এক্সপ্রেসের মতো এখান থেকে ছাড়বে একেবারে জম্মুতে দূর পাল্লার এক্সপ্রেস, বা এখন বোধহয় ওই সরাইঘাটটা কোথা থেকে ছেড়ে কন্যাকুমারী কাছে যেটা যায় সব থেকে লংগেস্ট রুট, এই দূর পাল্লার ট্রেনেও কিন্তু প্রাণ থাকবে, গাছপালা ডালপালা ছড়াবে, মানে সম্পর্ক ছড়াবে, সম্পর্ক বাড়বে এবং প্রাণ প্রাণ আর প্রাণ। কত সুন্দর, খুব সুন্দর এই কবিতা। অল্প কটা লাইনে, মাত্র 4-8-3-7 লাইনের মধ্যে তিনি একটা গভীর অনুভব এবং কিছুটা যেন একটা বাণী মতো তিনি আমাদের কাছে রাখলেন, পাঠকদের কাছে, যা পড়ার পর একটু জল খেয়ে নিই, যা পড়ার পর একটা অদ্ভুত শিহরণ এবং কোথাও একটা দর্শন, একটা ফিলোসফি, যে কথা তিনি ওখান থেকে বলেছেন, নিদ্রাহীন ফাগুন, গ্রীষ্মের সাঁতার, একটা একটা ফিলোসফি, সেই ফিলোসফিটাও মিশে যাচ্ছে আপনার আমার মধ্যে। খুব সুন্দর আমাদের কবিতার জার্নি এগিয়ে চলেছে। আজকে আমাদের অতিথি শিল্পী আমার এই অনুষ্ঠানের সুধাংশু রঞ্জন সাহা, চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠানের আমার অতিথি কবি সুধাংশু রঞ্জন সাহা। সুধাংশু রঞ্জন সাহাকে যারা এই মুহূর্তে বাংলা কবিতার খবর রাখেন তাদের কাছে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, তিনি সকলের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। আমি কথা বলতে গিয়েও দেখেছি যে সুধাংশুদার কবিতা পড়ার পর আমি যখন নোটিফিকেশন দিয়েছিলাম, নোটিফিকেশনের পরেই অনেকেই আমাকে বলেছেন যে সুধাংশুদাকে তারা চেনেন, সুধাংশুদার কবিতা তারা পড়েছেন এবং সুধাংশুদা অত্যন্ত একজন শক্তিশালী কবি, একজন শক্তিশালী কবির কবিতা আমরা পড়ছি এবং আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি, অনেক শক্তিশালী কবি তারা আমার এই অনুষ্ঠান দেখছেন। আমার 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 এই আমার এই মানে কি বলবো, আমি আপ্লুত এবং আমি হয়তো এই জন্যেই এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম আপনাদের সকলের ভালোবাসার মধ্যে দিয়ে, আপনাদের সকলের স্নেহ ছায়ায় আমার এই আলোচনা এগিয়ে চলছে। পরের কবিতা পড়ব। খারাপ লাগে কখন জানেন তো, যখন পড়তে পড়তে দেখি আর দুটো কবিতা বাকি আছে, তখন সত্যি মনটা আমার খুব খারাপ লাগে, সেই বিয়ে বাড়ির রজনীর মতো, আমার যা শেষ হয়ে গেল। এর মধ্যে একটি বলে নি, আমার হাওড়া থেকে আমার ভাগ্নে, সেও কবিতা দেখছে এবং সে একটা ডিম্যান্ড করছে যে মামাই আমাদের জন্য একদিন ছোটদের কবিতা নিয়ে বলবে। নিশ্চয়ই বলবো বাবা, ছোটদের কবিতা যারা লেখে তাদের কাউকে তাদের নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এটা একটা বড় দিক বাদ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, দারুণভাবে থ্যাংক ইউ, ধন্যবাদ। এই তো সবাই মিলে দেখছে, সাজেশন আপনারাও দেবেন, দেখো, দেখতে থাকো। এবার আমরা চলে আসি একটি সুন্দর চিত্রকল্পের কবিতা, রাস্তা শূন্য মহানগর। অন্ধকার গাঢ় হলে এই শহরের রাস্তায় রাস্তায় নিয়ন আলোর মেলা বসে, নিয়ন আলোর মেলা বসে যায়। উষ্ণায়নে ঘুম ছুটে যায় এই শহরের, আত্মমর্যাদা হারিয়ে দিক বেদিক ছোটে রাস্তারা। কোন রাস্তা পালিয়ে যায় নামখানায়, কোন রাস্তা ডায়মন্ড হারবার, কোন রাস্তা কাকদ্বীপ, জয়নগর, সোনারপুর কিংবা ক্যানিং। রাস্তা শূন্য আজব মহানগর বিবস্ত্র, নাইট ক্লাবে কাটায় রাত ভোর। কবিতা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল সব রাস্তায় কি সাউথেই যাবে, দক্ষিণ 24 পরগনাতেই যাবে দাদা, কোনোটা কি উত্তর 24 পরগনা হাওড়ায় যাবে না, কোনো রাস্তা কি বারাসাত ধরবে না, কোনো রাস্তা কি বনগাঁ বসিরহাট যাবে না, বড়নগর আসবে নাকি কোনো রাস্তা, সব রাস্তাই ক্যানিং, ডায়মন্ড হারবার, জয়নগর, সোনারপুর কিংবা ক্যানিং। যাই হোক, যেটাই বলি, অসম্ভব সুন্দর একটা চিত্রকল্প। সেই চিত্রকল্প তিনি এঁকেছেন। কবিতার মধ্যে যদি ঢোকেন একটা অদ্ভুত দৃশ্য আপনার সামনে ভেসে উঠবে। অন্ধকার যখন গাঢ় হয় তখন সারি সারি আলোর মেলা, এই নিয়নের আলোগুলো জ্বলে ওঠে, ওকে তিনি বলছেন মেলা মেলা, মেলার মতো বসে যাচ্ছে আলোগুলো। আমরা দেখি না বিভিন্ন স্টলগুলো জ্বলছে জ্বলছে জ্বলছে, দূর থেকে যদি কোনো মেলা দেখেন দেখবেন আলোয় আলোকিত হয়ে আছে, ঠিক সেরকমই
আর উষ্টাগানে ঘুম ছুটে যায়, সেই এত আলোর থেকে যে গরম, এত মানুষের আসা আসা যাওয়া চলাফেরা কথা বলা, নিঃশ্বাস, শব্দ দূষণ, কত রকমের দূষণ, তখন রাস্তাগুলোই যেন মনে হচ্ছে পালিয়ে যাচ্ছে। আপনি ভাবুন তো কবির কল্পনা শক্তি কত, রাস্তা চলে যাচ্ছে, হ্যাঁ, আমরা সেই রাস্তা ওপর দিয়ে রাস্তাকে ধরেই তো সোনারপুর পৌঁছই। যেখানে তিনি বলছেন রাস্তাই চলে গেছে সোনারপুরে, কত সুন্দর ভাবে না, কত সুন্দর রাস্তাকে একটা জীবন্ত প্রাণীর মতো একটা একটা অনুভূতির মধ্যে তিনি নিয়ে এসছেন, যেখানে সেই পথই চলে যাচ্ছে বিভিন্ন ডেস্টিনেশনে। আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে রাস্তাগুলোর আর এই মেলা দেখে তাদের আর নিজেদের ভালো লাগছে না। এত নগরায়ন, এত উষ্ণায়ন, এবং এই কোলাহল মুক্ত হয়ে তারা চলে যেতে চায়। এবং শুধু কি তাই, ভেতরে যদি আপনি মনে হয়, আমার তো মনে হয়েছে যে পথগুলোর কথা বলছেন, এগুলো আদর্শহীনতার কথা বলছেন না তো, বিভিন্ন অনুভূতিহীনতার কথা বলছেন না তো, যে এক একটা রাস্তা, ভালোবাসার রাস্তাটা চলে গেছে ক্যানিংয়ে, সুন্দরবনের সোনারপুরে চলে গেছে হয়তো প্রেমের রাস্তা, কাকদ্বীপে হয়তো চলে গেছে ঘৃণা, প্রতিবাদ চলে গেছে হয়তো জয়নগর। সমস্ত অনুভূতিগুলো কি পালিয়ে যাচ্ছে আত্মমর্যাদা হারিয়ে? আমার মনে হয়েছে এখন ভেরি রিসেন্ট আমার শহরের নানা কাজ কারবার দেখে আমার সহনগরিকদের কিছু উক্তি, কিছু কাজকর্ম, কিছু এইসব দেখে আমার মনে হয় যে কলকাতা আমাদের যৌবনের কলকাতা ছিল, সেই কলকাতা কি আজ সেই কলকাতা আছে? সেই চেহারায় নেই, কোথাও কিছু একটা মিসিং। ইনি বোধহয় সেই জায়গাটাই ধরতে চেয়েছেন। আমার মনে হয়েছে একটা আদর্শহীনতা, নগর যার নির্দিষ্ট পথ আছে কিন্তু তার অভিব্যক্তি নেই, নগরের কোনো অভিব্যক্তি নেই, সবকিছুই যেন নেই, নগর সহ্য করছে, কোনো চরিত্র নেই। একটা সময় আমাদের এই নগরকে মিছিল নগরী বলা হয়েছে, মুমূর্ষু নগরী বলা হয়েছে, তিলোত্তমা নগরী বলা হয়েছে, সুন্দরী নগরী বলা হয়েছে, এক একজন কবি এক একজন লেখকের ভাষায় এসছে। কিন্তু আজকের কলকাতায় সেইভাবে কোনো যেন, এটাই বোধহয় কবি বলতে চেয়েছেন। তাই শেষ দিকে নিয়ে এলেন একটা উচ্ছৃঙ্খলতার কথা, যেখানে তিনি আর মধুশালা কথাটা বললেন না, পানশালার কথা বললেন না। পানশালা এবং মধুশালার মধ্যে কিন্তু দেখবেন কোথাও যেন একটা তফাৎ আছে। পানশালায় যা পান করতে যায়, মধুশালাতেও তাই পান করতেই যায়। যখন তিনি নাইট ক্লাব কথাটা বললেন, বিচ্ছিন্ন হয়ে গেলাম না, দূরে চলে গেলাম না শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে, যেখানে তিনি বলছেন রাস্তা শূন্য আজব মহানগর বিবস্ত্র উলঙ্গ হয়ে গেছে সে, তার আর কিছু ঢাকবার নেই। সে নাইট ক্লাবে রাত কাটায় দিন, সে নাইট ক্লাবে কাটায় রাতভর, তার সমস্ত রাতগুলো সে উদ্দাম উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে এই শহরের জার্নি, এই শহরের পরিচিতি। খুব সুন্দর কবিতা, রাস্তা শূন্য, একটা আদর্শচ্যুত শহরের কথা, জনপদের কথা তিনি বলেছেন। আদর্শ শূন্য একটা জনপদের কথা, কিছুটা দুঃখের কবিতা, কিছুটা অসহায়তার কবিতা। আমি এটাকে বলবো প্রথম দিকে একটা সুন্দর দৃশ্যকল্পের মধ্যে দিয়ে আস্তে আস্তে যদি আপনি যখন ইনার মিনিংয়ে যাবেন, তখন দেখবেন কবিতার এই কবিতা কবি অনেকটা দুঃখের সঙ্গে, কিছুটা শ্লেষের সঙ্গে এই কবিতা তিনি লিখেছেন। আসুন আমরা সুন্দর একটি কবিতা, দুটো কবিতা পড়ি, রোমান্টিক কবিতা। কবিতার নাম করাত। থরথর করে কেঁপে উঠেছিল ঠোঁট, কি যে জ্বর, দু চোখে ছিল তার প্রেমের করাত। 3টি লাইন কবিতায়, আরেকবার পড়ি। থরথর করে কেঁপে উঠেছিল ঠোঁট, কি যে জ্বর, দু চোখে ছিল স্বপ্ন, দু চোখে ছিল তার প্রেমের করাত। এটা দারুণ রোমান্টিক কবিতা। প্রেম তো কামনা বাসনার মধ্যে থাকে, কিন্তু কারো কারো কোথাও কোথাও চোখ
চোখের মধ্যে দিয়েই তো সমস্ত ভাষা। ভাষা যারা পড়তে পারে, চোখের বর্ণমালা যারা পড়তে পারে, তারা তো মনটাকেই পড়ে ফেলতে পারে, এবং এটা মেয়েরা খুব ভালো পারে। এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতায় দেখেছি। আমার স্ত্রীকে কোনো কিছু লুকানো খুব মুশকিল, এবং আমি আশা করব সমস্ত পুরুষেরাই এই কথা বলবেন, স্ত্রীর কাছ থেকে লুকিয়ে কিছু রাখা খুব মুশকিল। সেটা টাকা পয়সাই হোক, সেটা কোনো সম্পদই হোক, আর সেটা কোনো গোপন সম্পর্কই হোক, কিচ্ছু আপনি লুকিয়ে রাখতে পারবেন না। ওরা চোখের ভাষা পড়ে ফেলে, চোখ যেন করাত, কেটে কেটে ছিঁড়ে ফেলছে। প্রেমের সময় এটা হয়, খান খান হয়ে যায়, থরথর করে কাঁচ, ঠোঁট কেঁপে ওঠে, প্রবল জ্বর, প্রেমের জ্বরে আক্রান্ত। সেই জ্বর থার্মোমিটারে ধরা পড়ে না, সেই জ্বর কেউ বুঝতে পারে না, কিন্তু যে জলে সে জানে সে কোন জ্বরের মধ্যে পড়েছে। ছোট্ট অনুভূতি কিন্তু বিস্তার অনেক, 3টে লাইনের মধ্যে দিয়ে আপনি ব্যাখ্যা করতে থাকুন অনেক। আমরা পরের কবিতায় আসি। পরের কবিতা কান্না। আজকাল খুব রাগ হলে বাড়ি থেকে ডগলাস মাঠে গিয়ে বসি। লাটাই ও মাঞ্জা হাতে যে ছেলের দল অঙ্ক নিয়ে তর্ক জুড়ে দেয়, তাদের বলি ঘুড়ির বর্ণমালা নিয়ে ভূগোল নয়, ভোকাট্টা লেখো, যেখানে আকাশ ও ঘুড়ির সম্পর্কের মাঝে সুতোর কান্না ছাড়া কিছু থাকে না। অথচ একটা বিকেল এসে থেমেছে এই মাঠে, অনেক ছাদ পেরিয়ে। সে কিছুটা সময় প্রত্যাশা করে তোমাদের। একটা সুন্দর মধ্যে তিনি সেই বিকেল থাকেন, একটা বিকেলে মনটা হু হু করে ওঠে। সেই হু হু করা মনের অনুভব থেকে এই কবিতাটা মনে হয় লেখা। কিন্তু তিনি বলেছেন আজকাল খুব রাগ হলে তিনি সেই রাগটাকে আহ, কাটানোর জন্য, রাগটাকে স্তীমিত করার জন্য তিনি একটা মাঠে গিয়ে বসেন, যেখানে লাটাই ও মাঞ্জাতে ছেলেরা লাটাই ও মাঞ্জা নিয়ে ঘুড়ি ওড়াচ্ছে, কিন্তু অঙ্ক কষছে। এখানে খুব মজা আছে, এইখানটাই টুইস্ট। ঘুড়ি ওড়াতে ওড়াতে লাটাই ও মাঞ্জা হাতে যে ছেলের দল অঙ্ক নিয়ে তর্ক জুড়ে দেয়। অর্থাৎ এই অঙ্ক কি সাধারণ অঙ্ক না, কতটা আকাশে উঠবো, কতটা ওপরে উঠবো, কতটা ওপরে ওঠা যাবে, কতটা জীবনে সাফল্যকে পেরে আনা যাবে, তার অঙ্ক। তখন তিনি তাদের কাছে গিয়ে উপদেশ দেওয়ার মতো বলি, কোথায় যাবে কি করবে তার ভূগোল, তার ম্যাপ আঁকতে যেও না, বরঞ্চ ঘুড়িকে ভোকাট্টা বলো, ঘুড়িকে উড়িয়ে কেটে দাও, ঘুড়ি উঠতে থাকুক। আর সেই সুতো যে তোমাকে ধরে টানছে, যে অনুভূতি তোমাকে টানছে, যে লোভ তোমাকে টানছে, যে সবকিছু পাওয়ার বাসনা কামনা, সেটা যে তোমাকে ধরে রাখছে, সেটাকে কেটে দাও, তার গায়ে যেন কান্না জুড়ে থাকে। আর তুমি ভোকাট্টা হয়ে যাও ঘুড়ি নিয়ে, তুমি বাউল হয়ে যাও, তুমি উড়ে যাও ভূগোলের আরো ব্যাপ্ত পরিক্রমায়, তুমি চলে যাও। অঙ্ক কোষো না, অঙ্ক কোষে জীবনে সাকসেস হয়তো হওয়া যায়, সুখ কি পাওয়া যায়? সুখ তো পদ্ম পাতায় জল, সুখ তো গভীর অনুভবের ব্যাপার। সেই গভীর অনুভব, সেই অধরা, সেই অধরাকে যদি পেতে চাও তাহলে কোনো টান রাখা যাবে না। যে তোমাকে টানছে, যে তোমাকে বলছে যে ওই ওই শৃঙ্গটাকে জয় করতে হবে, সেই সম্পর্কটাকে কেটে দাও, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসো, যেখানে আকাশ আর ঘুড়ির সম্পর্কের মাঝে সুতোর কান। কি অসাধারণ লাইন! আকাশ এবং ঘুড়ির সম্পর্কের মাঝে সুতোর কান্না ছাড়া কিছু থাকে না। আর সেই হু কান্নার একটা বিকেল, অনেক ছাদ, যেন যেন একটা সেই অজানা প্রেম, গধূলির বিকেল পেরিয়ে, অনেক ছাদ পেরিয়ে, অনেক কষ্ট করে এই মাঠে তোমাদের কাছে এসছে, তার কোনো একটা সংকেত নিয়ে। সেই সংকেতটা ধরার চেষ্টা করো, অঙ্কটা ছেড়ে দাও। সেই সংকেতটা সে তোমাদের চায়। সেই সংকেত, সেটা হতে পারে প্রেম, সেটা হতে পারে, সেটাও এক ধরনের সাফল্য, সেটাও হতে পারে কোনো একটা অনুভূতি, কোনো একটা অজানা ইশারা যা তোমার কাছে আসছে। তার কাছে, সে তোমাদের কাছে তার কথা বলতে চায়, কিছুটা সময় প্রত্যাশা সে তোমাদের কাছে করছে। যে ওসব ছেড়ে দাও, হয়তো সেটা কবিতাও হতে পারে। দীর্ঘ মাঠ, দীর্ঘ রাস্তা পেরিয়ে গধূলির বিকেলে কোনো কবিতাই হয়তো উড়ে আসছে,
যে সেটা অঙ্ক করছিল তাকে গুলিয়ে দেওয়ার মতো একটা কবিতা আসছে, যে কবিতার মধ্যে দিয়ে তার জীবন দর্শন তৈরি হবে, আসল স্কলার তৈরি হবে, সে আসল মানুষ তৈরি হবে। এই কথাই আমার মনে হয় এই কান্না কবিতার মধ্যে দিয়ে এই মেসেজটা কবি আমাদের দিতে চেয়েছেন। পরের কবিতায় যাচ্ছি, আরো একটি সুন্দর কবিতা, লাস্ট বাট ওয়ান। দেখতে দেখতে প্রায় শেষ লগ্নে চলে এসেছি, অনেকটা সময় আজকে চলে গেছে। আমি তাড়াতাড়ি দুটো কবিতা। বন্দরে প্রস্তর পর্ব নেই, নোঙরের খিদের কোনো ভোরবেলা থাকে না, থাকে না দুপুর কিংবা রাতের সোয়াগী আলো ছয়া। জাহাজ আর নদীর মধ্যকার দূরত্ব নিয়ে বন্দরের কোনো আকাঙ্ক্ষা নেই। বলা ভালো, বন্দরের যত স্বপ্ন সবই জাহাজের ওঠানামা নিয়ে, অথবা জলের তোলপাড় ঘিরে, কিংবা সিলেবাসহীন ঝড় বৃষ্টির কিছুটা পূর্বাভাস নিয়ে। এছাড়াও মাতাল ও ধূমপায়ীদের গল্প মাথা কুটে মরে বন্দরের আনাচে কানাচে, সেসব অবশ্য অন্ধকারের ভালো মন্দ আঁতাত। অথচ বন্দরে নাব্যতার জুৎসই কোনো প্রশ্নোত্তর পর্ব থাকে না কোথাও। নোঙরের কোনো, সেটা জাহাজ সবসময়, নোঙর সবসময় জাহাজকে বাঁধতে চায়, এবং নদীর সঙ্গে বন্দরের কতটা দূরত্ব জানতে চায় না। সে, তার কোনো দিন নেই রাত নেই, সে পথভ্রষ্টদের কথা জানে ভালো। সে এই যে আসল হচ্ছে সম্পর্ক, দুটো সম্পর্কের মিলন, যে কথা তিনি বলেছেন, যে বলা ভালো বন্দরের যত স্বপ্ন সবই জাহাজের ওঠানামা নিয়ে অথবা জলের তোলপাড় নিয়ে, একটা সম্পর্কের কথার মধ্যে তিনি গেছেন। এর মধ্যে তিনি কিছু একদম বন্দর বলতে আমাদের চোখে যে ছবিগুলো ভাসে, তার মধ্যে কিছুটা অ্যান্টি সোশ্যালিজম, এগুলো যেগুলো আছে, নাব্যতা, ভালো মন্দ, অন্ধকার, সবটাই তিনি বলেছেন। এখন নাব্যতা, তিনি যেটা বলতে চাইলেন, নাব্যতাটা কি? এটা কি বয়স, রং, রূপ, ভালোবাসা, কি সেটা? এটা ভাবতে থাকুন। আমি শেষ কবিতায় আসি। শেষ কবিতার নাম বিরহ। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অপমান গোছাই, ক্রোধ গোছাই, অভিমান গোছাই। প্রেম গোছাতে গিয়ে দেখি চোখের ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফুঁসছে সুন্দরবন। সেই সুন্দরবনেই আটকে আছি এ জীবন, আজীবন। অসম্ভব সুন্দর একটি কবিতা। মানে কোথা থেকে তিনি বলছেন যে রাত্রিতে যখন ঘুমোতে যাই, অপমান গোছাই, ক্রোধ গোছাই, অভিমান গোছাই, এগুলোকে গুছিয়ে রাখা যায় সারাদিনে যায়। যেন সারাদিনের মাধুকরী যা পেলেন, সারাদিন পদব্রজে ভিক্ষা করে যা নিয়ে এসছেন, সেই মাধুকরী যা পেয়েছেন, সেই মাধুকরী, তার মধ্যে অপমান আছে, ক্রোধ আছে, অভিমান আছে। কিন্তু যখন তিনি প্রেমকে গুছিয়ে তুলে রাখতে যাচ্ছেন কোথাও সম্পদের মতো, তখন সেই প্রেম দেখছেন চোখের, সেই প্রেমের চোখে জল, এবং সেই ফোঁটা ফোঁটা বৃষ্টি, অদ্ভুত সুন্দর দৃশ্যকল্প। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফুঁসছে সুন্দরবন। কেন বললেন সুন্দরবন? কোথা থেকে কোথায় এলেন? সুন্দরবনেই তো জোয়ার ভাটা খেলে খাড়ির বুকে, কখনো জোয়ার কখনো ভাটা। ভাটার সময় শ্বাসমূল উঠে থাকে, আর জোয়ারে জল, চতুর্দিকে জল। তাহলে প্রেমেরও জোয়ার ভাটা আছে, প্রেমেরও ভালো লাগা মন্দ লাগা, প্রেমেরও অসুখ করা, প্রেমেরও উদযাপন আছে। সেটাই বোধহয় বললেন যে ফুঁসছে সুন্দরবন, যে সুন্দরবন আবার ঝড় সবকিছু থেকে রক্ষা করে আমাদের। সেই সুন্দরবনে জোয়ার ভাটা, প্রেমেরও জোয়ার ভাটা থাকে, এবং সেই জোয়ার ভাটাতেই তিনি আজীবন আটকে গেলেন, এই প্রেমেই আটকে গেলেন। প্রেমটা তার আর গুছিয়ে রাখা হলো না কোথাও। প্রেমকে সঙ্গী করে, প্রেমকে সাথে করে নিয়েই তিনি চলেছেন, এবং সেখানেই আটকে গেছেন। আটকে থাকুন, প্রেমেই আটকে থাকুন। আমরা আপনার এই কবিতার জার্নির মধ্যে দিয়ে এই বার্তাই আমরা দেবো, যেন সকলেই সুন্দরবনে আটকে থাকে।
এই ফসে ওঠা সুন্দরবনে বৃষ্টির জলে ভেজা সুন্দরবনে আটকে থাকে। এবং আমার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি কামনা করব আমরা সকলে কামনা করব এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনার লেখনী যেন কোনো মতেই না থামে। আরও সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিন, আরও সুন্দর করে আরও সমৃদ্ধ করুন বাংলা ভাষার কবিতাকে। কবিতার জয়যাত্রা উঠুক। যারা দেখছেন তাদের অনুরোধ করবো একটু শেয়ার করে দিন, যাতে এই কবিতার অনুষ্ঠান আমার প্রচার নয়, কবিরও প্রচার নয়। প্রতিদিন এই কথাটা বলি, কারণ প্রতিদিন নতুন নতুন দর্শক আসেন, তাই আমি এই কথাগুলো প্রতিদিন বলি। আমার প্রচার নয়, কবিরও প্রচার নয়, কবিতার প্রচার। কবিতা থেকে অনেক মানুষ দূরে আছেন, অথচ কবিতা তো প্রাণের, অনুভবের, বুকে বাজার জিনিস। তাহলে মানুষ কেন দূরে থাকবেন? আমি চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন একটু শেয়ার করে দিয়ে। আগামী দিন আমি আবার আরেকজন কবির কবিতা নিয়ে ঋদ্ধ করব আমাদের এই অনুষ্ঠান। ঋদ্ধ হব, নিজেকে কবিতায় স্থান করব, কবিতার অবগাহনে থাকবো আমরা সকলে। এবং এই কঠিন সময়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।